আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রিয় প্রাঙ্গণ গোল টেবিলে। আজকে আমরা কথা বলছি মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাহবাগের গণজাগরণ নিয়ে। তো এই পর্যায়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন বর্ষিয়ান সাংবাদিক এবিএম মুসা। মুসা ভাই, আপনি যদি বলেন, আলোচকদের অনেক বক্তব্য আপনি শুনেছেন, তার আলোকে যদি আপনার কিছু মন্তব্য থাকে প্লিজ। আমার কোনো মন্তব্য নাই, আলোচনা শুনতে ভালোই লাগছিল, কিছু কিছু জ্ঞান অর্জন হয়েছে। এখানে আমি একজন একজন করে বলছি, আমার কিছু প্রশ্ন আছে। এখানে প্রশ্ন মানে আমার কিছু মনের মধ্যে কিছু সন্দেহ জাগরণ করেছে। যেমন মুনতাসির মামুন বলেছেন, তারা বিচার করতে গিয়ে, তারা সাক্ষী জোগাড় করতে গিয়ে ঠিকমতো সাক্ষী পাননি, অনেকে ভয় সাক্ষী দিতে আসেননি। তার মানে হচ্ছে সরকারের তরফ থেকে সাক্ষীদের নিরাপত্তা বিধানে ব্যর্থতা এমন হতে পারে, অথবা আন্তরিকতার অভাব, অথবা হালকাভাবে সরকার। আমার মনে হচ্ছে, প্রথম থেকে মনে হচ্ছিল যে যেভাবে যেসব বিচারককে নিয়োগ করা হচ্ছে, আমাদের আদাল করিম সাহেব ভালো জানবে তারা কেমন বিচারক, আমরা কোনোদিন নাম শুনিনি। আর যেসব আইনজ্ঞ নিয়োগ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, আমাদের দেশে এর চেয়ে অনেক ভালো ভালো আইন। বঙ্গবন্ধু হত্যা মামলা যে অভিজ্ঞ আইনজ্ঞ আনিসুল হক, যার বাবা সিরাজুল হক মামলা শুরু করেছিলেন, তাকে দেখি না। ডক্টর কামাল হোসেনকে বাইরে ডেকে পাঠায় আন্তর্জাতিক আদালতে, তাকে দেখলাম না। যাদের দেখলাম তাদের সবাইকে আমি নামও শুনি নাই, কিছু নাই। তাহলে এখানে কি এমন কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে, কিংবা এমন কোনো ধারণা সৃষ্টি হতে পারে? সেই জন্য তাকে আমার কিন্তু হয়েছে যে প্রথম থেকে সরকার এই ব্যাপারে কোনো আন্তরিক ছিল কি না। 2 নম্বর যে মাহি যেটা বলেছে যে ট্রাইব্যুনাল যেন বিতর্কিত না হয়। ট্রাইব্যুনাল তো বিতর্কিত না হয় মানে কি? তো বিতর্কিত হয়ে গেছে। আজকে যে শাহবাগে যে আন্দোলনটা হলো, সে হচ্ছে চলছে, সেই আন্দোলনটাই বিচারককে সরাসরি অভিযুক্ত করা হয়নি, কিন্তু বিচারক সম্পর্কে বিচার সম্পর্কে সন্দেহ প্রকাশ করা মানে হচ্ছে বিচারক সম্পর্কে সন্দেহ করা। অর্থাৎ বিচারক যে আইনটা যে বিচারটা যে রায়টা দিয়েছে, আমার মতো এটা না, আপনি দ্বিমত পোষণ করতে পারেন। মুসাফির শেষ করলে আপনারা আছেন, জবাব দিতে পারবেন, প্লিজ আপনি শেষ করুন। আমারও মনে হতে পারে। 3 নম্বর কথাটা হচ্ছে যে এখানে সাধারণ লোক আইন বোঝে না। সাধারণ লোক অধিকাংশ ক্ষেত্রে আবেগে তাড়িত হয়। যেমন মুক্তিযুদ্ধের কথাই ধরেন, একতে মুক্তিযুদ্ধ, 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে, 1 লক্ষ মুক্তিযুদ্ধের যুদ্ধে গিয়েছিল। সবাইকে সব বুঝে শুনে গেছে। আমি তো মুক্তিযুদ্ধের সঙ্গে ছিলাম, আমি জানি। মাঠে হাল চাষ করতেছে এক ছেলে, দেখে কিছু লোক ছেলে বেড়ে যাচ্ছে, এই ধরো কই যাচ্ছি? তো আমরা যুদ্ধে যাচ্ছি। কোথায় যুদ্ধ? মুখখানে। চল আমিও যাবো। কোথায় হলো লাঙ্গল, কোথায় হলো গরু, চলে গেল। তো আমাদের অনেক আন্দোলনই, অনেক যুদ্ধ আবেগতাড়িতভাবে হয়েছে, এবং আমি সবসময় বলছি বাঙালি সবচেয়ে আবেগতাড়িত দেশ। সাধারণ লোকের জন্য সেটা একটা খবর। আর সবচেয়ে যে ফাঁসি চাই, অনেকে প্রশ্ন করছে ফাঁসি চাই কেন? এটা সাধারণ লোক যখন ক্ষিপ্ত হয় তখন ফাঁসি চাই শব্দটা তোলে। আমি অতীতের একটা উদাহরণ দিচ্ছি। রাষ্ট্রভাষা আন্দোলনের পরে স্লোগানটা কী ছিল? রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের ফাঁসি চাই। তো রাষ্ট্রভাষা বাংলার সঙ্গে নুরুল আমিনের ফাঁসির কী সম্পর্ক? শুধু ফাঁসি চাই নিয়ে সমালোচনা করার তো কোনো। জি মুসাফ, একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনা। ভালো, কে আছেন ফোনে? যদি পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। হ্যালো। জি হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহিবী চৌধুরীকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। নিশ্চয়ই তিনি শুনছেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, কাদের মোল্লার যে ফাঁসি হলো না, এই দায়ভারটা আসলে কার? জি, খুবই সংক্ষিপ্ত, খুবই শক্ত প্রশ্ন। এই উত্তর আমরা খুঁজবো, কিন্তু তার আগে আমরা একটা আলোচনায় অধ্যাপক মুনতাসির মামুনের কাছে যাবো। সেই অর্থে বাচ্চু রাজাকারীর যখন রায় হয় এবং কাদের মোল্লার যখন রায় হয়, সেই রায়ের পর্যবেক্ষণে মাননীয় আদালত এটি বলেছেন যে জামায়াত হচ্ছে দল হিসাবে গণহত্যার সঙ্গে যুক্ত। কাজে যে দলটির বিরুদ্ধে বলা হচ্ছে গণহত্যার সঙ্গে যুক্ত, তার কি আসলে রাজনীতি করবার অধিকার থাকে কিনা, এই প্রসঙ্গ যদি বলেন। আমি
আরাফাত আর মাহির যে কথাগুলি তুলেছে আগে সেগুলি কিন্তু পরিষ্কার হওয়া দরকার, নইলে এই ডিবেটটা কিন্তু আন্দোলনের মতো আনফিনিশ থাকবে। সুতরাং আমি এই সুযোগটা একটু আমাকে দিতে অনুরোধ করবো রুবায়েতকে। প্রথম কথা হচ্ছে, আমি ইতিহাসের আলোকে এবং 69 সাল থেকে আমি এ পর্যন্ত বলা যেতে পারে যে আমি মোটামুটি সব আন্দোলনের সাথে কম বেশি জড়িত ছিলাম, সেই অভিজ্ঞতার আলোকে বলছি। প্রথম কথা হচ্ছে, বাস্তিল দুর্গ পতন ঘটিয়েছিল এরকম জনতা, কিন্তু বিপ্লবটা এগিয়ে নিতে হয়েছে বিভিন্ন গ্রুপ বা দলকে। এই আবেগকে আমরা সম্মান করব, কিন্তু এই আবেগটাকে সংহত করে লক্ষ্য পৌঁছাতে হলে কিন্তু আবেগটাকে সংহত করতে হবে। আমি পরামর্শ না, যদি বলেন পরামর্শ, আমি 40 বছর শিক্ষকতা করছি, ওই জোরেতে একটু কয়েকটা জিনিস বলতে পারি। একটা হচ্ছে কি জানেন, আন্দোলনে ইনক্লুসিভ হতে হবে। জাহানার ইমাম যখন আন্দোলন শুরু করলেন বা আমরা যখন করলাম, তখন বলা হলো যে রাজনৈতিক দল আসতে পারবে না। উনারা খেয়াল আছেন, জাহানার ইমামও বলছিলেন, কারণ এরকম একটা আবেগ থেকে আসে যে রাজনীতিবিদরা খারাপ, কিন্তু রাজনীতিবিদরাই দেশটা এনেছে, এটা জানতে হবে। তখন আমরা সবাই বলেছিলাম না, সবাইকে আনেন। 70টা নিয়ে কিন্তু নির্মূল কমিটির সমন্বয় কমিটি হয়েছিল, সেই জন্য ইনক্লুসিভ। ধরেন একজন রাজনীতিবিদ সংহতি জানাতে গেলে তাকে সম্মানটা দেওয়া দরকার। তিনি রিজার্ভ করেন, আপনি তার সঙ্গে দ্বিমত হতে পারেন, এই বিষয়টা দেখা দরকার। কেউ যদি সংহতি জানাতে যায়, সংহতি জানাতে চান, ইনক্লুসিভ করেন। কারণ আমার আপনার জাজমেন্টের রাইটটা কি আছে, কারণ তাহলে কিন্তু অনেকগুলি প্রশ্ন আসবে যেগুলি উত্তর দিতে গেলে আমরা এখানে সবাই কিন্তু মুশকিলে পড়ে যাব। আমি কিন্তু সেই কথাটা, আমি পুরনো কথা টানতে চাচ্ছি না। আরাফাত যে কথাটা বললো এবং আমাদের এই যে দুই কথাটা বললো, আরিফ যে কথাটা বললো, ও কথাটা কারেক্ট বলেছে, কিন্তু একটা বিষয় রাখতে হবে আমাদের। এই যে ভাই বললো রাজনীতি, আমি অনেককে শুনেছি এটা অরাজনৈতিক। অরাজনৈতিক বলে কিছু নাই, অরাজনৈতিক হইলেও এটা রাজনীতি। নির্দলীয় হতে পারে, কিন্তু সমস্ত আন্দোলন এই ধরনের অতীতে দেখা গেছে, 69-এর আন্দোলন, 52-র আন্দোলন, সমস্ত আন্দোলন আমরা বা তরুণরা বা যখন যে ছিল তারা শুরু করে সাংস্কৃতিক কর্মীরা, রাজনীতিবিদরা সেটাকে এগিয়ে নেয়। রাজনৈতিক প্রগতিশীল যাদের, তাদের লাগবে। একটা প্রশ্ন যেটা আরাফাত বারবার বলছে, আমি সেই লক্ষ্যে কিন্তু আরিফা আছে, আমি তার সঙ্গেও কয়েক কথাটা বলছি। আমরা বারবার এই জায়গাটাতে যাচ্ছি যে আইন সংশোধন করতে হবে, তাহলে তার আগে কয়েকটা জিনিস পরিষ্কার করতে হবে। আজকে কেউ রাস্তায় নামলে যদি পুলিশ লাঠিতে চার্জ করে, তাহলে বলা হয় যে কেন লাঠি চার্জ করা হচ্ছে, দমন। আর যদি লাঠি চার্জ না করে, বলে কেন ছেড়ে দেওয়া হচ্ছে। 2 নম্বর হচ্ছে, আজকে দুটি বড় রাজনীতি 18 দল তো বলে আসছে এটার বিরুদ্ধে। আজকে যদি আইনটা সংশোধন করতে যায় সরকার, তাহলে বলবে আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যন্ত যে এটা কিন্তু সরকার নিজের পক্ষে নিয়েছে, যেটা আমরা চাই না। কিন্তু আমাদের ব্যাপারটা হচ্ছে এই, আজকে যে প্রথম কথাটা যে আজকে যদি এটা ছড়িয়ে যায়, তখন এরাও শক্তি পাবে, আমরা আইন বদল করবো। যখন তরুণদের কাছ থেকে কিন্তু ছড়িয়ে গেছে, না না, আমি ঢাকার বাইরেও ছড়িয়ে গেছে, সারা দেশে ছড়িয়ে গেছে। একটা বিষয় হবে, আরো আলোচক আছেন, একটা মিনিট বলছি, আমি সংক্ষেপে বলছি। কথা হচ্ছে যে 16 কোটি হিসাব করতে হবে। 40% লোক এটা চায় না, যুদ্ধাপরাধী বিচার 40% লোক চায় না, ওই জায়গাটাতে আসতে হবে এবং ওটা বলতে হবে। আমি একটা কথা বলি, না করলে হবে না। জামাত যদি 7% হয়, বিএনপি যদি 32% হয়, বাকিরা যদি 1% হয়, তাহলে তারা কেন বলছে যুদ্ধাপরাধীদের বিচার চলবে না বা যুদ্ধাপরাধী মুক্তি যায়? আমাদের তো সেটার বিরুদ্ধে লড়তে হবে। আমাদের বলতে হবে কমপ্লিট জাস্টিস চাই। কমপ্লিট জাস্টিসের কারণে সুপ্রিম কোর্টে বলা দরকার যে কমপ্লিট জাস্টিসের কারণে আমরা আন্দোলন করছি, আমরা অন্য কোনো বিষয়ে আন্দোলন করছি। আমি কমপ্লিট জাস্টিসটা হচ্ছে ফাঁসিটা, যেটা সর্বোচ্চ শাস্তি। আর ট্রাইব্যুনালটাকে আমরা বারবার বলছি স্থায়ী করা দরকার, যদি যুদ্ধাপরাধীদের বিচার হয়, অন্য কেউ এলার জন্য সেটা করতে না পারে, এবং সাক্ষী শক্তিশালী করা দুটোই দরকার। এবং আমি একটু এইদিকে যাব, মঞ্জুল হাসান খান, আপনাকে আমি প্রশ্ন ধরিয়ে দিব। সেটা হচ্ছে যে আমরা জানি ইতিহাসের আলোকে যে দ্বিতীয় মহাযুদ্ধের পরে জার্মানি এবং পুরো ইউরোপ জুড়ে নাজি পার্টির রাজনীতি কিন্তু নিষিদ্ধ ছিল, এবং হলোকস্টের পক্ষে কেউ কিন্তু কথা বলতে পারে না, আইন করে নিষিদ্ধ করা হয়েছে। তো বাংলাদেশ নিয়ে যে কথাই বলি না কেন, তার বটম লাইন হওয়া ছিল মুক্তিযুদ্ধ। তো আমরা দেখি মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করেছে, তারা রাজনীতি করেছে, তারা কথা বলেছে, তারা পতাকা নিয়ে আমাদের বুকের উপর দিয়ে হেঁটে গেছে। তো এই এখন যেটা দাবি উঠেছে শাহবাগের গণজাগরণ থেকে, যে এই রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে, আপনি যদি মন্তব্য করেন। আমি এই দাবিটা, মুসা ভাই তাহলে মাইক্রোফোনটা নিতে হবে, মাইক্রোফোনটা নিতে হবে। তোমার সঙ্গে একটা যোগ করতে চাই, তুমি যে উদাহরণ দিলে, বিলাতে ন্যাশনালিস্ট পার্টি করতে পারে না,
ফেসিজমের পক্ষে জার্মানিতে কোনো পার্টি করতে পারে না। জি, তো সেইটা আমরা কেন পারলাম না, এবং এখন যে দাবি এবং হয়েছে এটা সেটা কিভাবে নিশ্চিত করা আমি যায়? মনে করি যেটা অত্যন্ত সঠিক দাবি, এবং এটা ওখানে নাজিরা কোনো পার্টি করতে পারে না। আমি কিছুদিন আগেও জার্মানিতে গিয়েছিলাম, ওরা বেনামিতে বের হওয়ার চেষ্টা করেছিল, সেটা নিয়ে সমগ্র ইউরোপে হইচই হয়েছে। আমাদের এখানে এইটা নিষিদ্ধ করা দরকার, এবং এখানে আমি খুব অবাক হয়ে যাই যে এখানে এটার বিরুদ্ধে নানান রকম কথা আসছে, এমনকি আমেরিকাও তারা বিরুদ্ধে বলছে। হিজবুত তাহরির কিন্তু নিষিদ্ধ করেছে। হিজবুত তাহরির হচ্ছে অ্যান্টি আমেরিকান, সেই নিষিদ্ধের বিবরণে কিন্তু আমেরিকা কোনোদিন বলে না। আর এখানে আমেরিকা গভর্নমেন্টকে বলে যে জামাতের সাথে নেগোশিয়েট করো। এটার মানে কি আমরা বুঝি না? আজকে জামাতকে, এবং লাকি যে কথা বলেছে খুব সঠিক কথা, জামাতকে মানে দুইভাবে নিষিদ্ধ করা দরকার। এক হচ্ছে অতীতে তারা এই করেছে, সেই জন্য তাদেরকে নিষিদ্ধ করা দরকার। দ্বিতীয় হচ্ছে এখন তারা সশস্ত্র সংগ্রাম, অন্তর্ঘাত, গৃহযুদ্ধ প্রকাশ্যে তারা শুরু করেছে, ওপেন ডিক্লারেশন দিয়েছে। কাজেই তাদেরকে নিষিদ্ধ করা দরকার, এটা একটা খুব জরুরি। কিন্তু আমি বিস্মিত হই, জানি না কেউ জবাব দিবেন কিনা, ৭২-এর সংবিধান যখন রিস্টোর্ড হয়ে গেল এই পঞ্চম সংশোধনী বাতিলের পর, কোন রহস্যজনক কারণে জামাতকে অ্যালাউ করা হলো এবং অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হলো, এবং রাষ্ট্রধর্ম ইসলাম হলো। কোন রহস্যজনক কারণে জামাত এখনো এই আপরাইজিং এর পরেও বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস করছে, একই দিনে একই শহরে পুলিশ মারছে, মানুষ হত্যা করছে, তারা পুলিশ প্রোটেকশনে মিছিল করেছে। আজকেও জামাতের একটা সহযোগী দল তারা ঢাকায় মিছিল করেছে। এইটা আমাদের বের করতে হবে। দ্বিতীয় হচ্ছে, আমি আরো দু একটি কথা বলতে চাই। সংক্ষেপে বলতে আমি আরিফ জিপ্তিদের সাথে সম্পূর্ণ একমত। ট্রাইব্যুনালের একটা রায় সম্পর্কে যদি আপনি ক্রিটিসিজম করেন, তার মানে ট্রাইব্যুনালের প্রতি আপনার অনাস্থা হয়ে গেল, এটা কোনো সময় হতে পারে না। আমেরিকা তো অনেক বেশি কনটেম্প্ট অফ কোর্ট হয় না, সেখানে অনেক বেশি ক্রিটিসিজম করা যায়। কাজেই আমি মনে করি যে এটা কন্ট্রোভার্সিয়াল ট্রাইব্যুনাল, এটা ওয়েস্টার্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। তারা তো ট্রাইব্যুনালই মানে না, তারা তো এটা গণহত্যাই মনে করে না, তারা মনে করে পাকিস্তান সঠিক ছিল। সিম্পল ব্যাপার, এখানে কোনো লজিকের ব্যাপার নেই। আর আরেকটি কথা হচ্ছে, আরেকটা বলছেন যে এক বছর আগে জামায়াত মানে এই ধরনের আন্দোলন হলে, এক বছর কেন, বহু বছর আগে তো জাহানারা ইমাম আন্দোলন করেছে, বিশাল আন্দোলন হয়েছে, মুতাসির মামুন করেছে, আমরা সবাই করেছি। দ্বিতীয় আরেকটি কথা, সেটা হচ্ছে যে এটা ডোন্ট থিঙ্ক যে ব্লগাররা তারা বলেছে, কিন্তু এটা ব্লগাররাই মুভমেন্ট করছে তা না, রাজনৈতিক দলের ভূমিকা নাই, এটা বলাটা খুব অন্যায় হবে। যে লাকি যে এখানে বললো, সে কি, সি বিলংস টু ছাত্র ইউনিয়ন, সে ছাত্র ইউনিয়নের নেত্রী, জগন্নাথ কলেজে সেখানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং ওখানে ছাত্র ইউনিয়ন আছে, ছাত্র মৈত্রী আছে, তারপর আপনার ছাত্রলীগ আছে, ছাত্র ফ্রন্ট আছে, তারা রাত দিন ২৪ ঘন্টা লড়াই করছে। আমি প্রথম দিন ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি চলে গেছি এবং সারা রাত ওখানে ছিলাম। জি, আমরা একটু হাসান আরিফের কাছে যাবো। যে আরেকটি কথা বলা হয়েছে, অন্য একটি স্কুল যারা মনে করেন যে জামাতকে নিষিদ্ধ করলে তারা বরং গুপ্ত হত্যা, চোরাগুপ্ত হামলা সেগুলি করবে, এবং মুসলিম ব্রাদারহুড যেটা মিশরে নিষিদ্ধ করা হয়েছিল তারা কিন্তু এখন ক্ষমতা আছে। কাজে নিষিদ্ধ করা হবে নাকি তাকে সাংস্কৃতিকভাবে, রাজনীতিকভাবে তাকে অপাঙ্ক্তীয়, অপ্রয়োজনীয় করে তোলা হবে, যে জামাতের রাজনীতি কোনো দরকার নেই, এই 21 শতাব্দী কোনটা করা দরকার আসলে আপনারা কি মনে করেন? আমি আসলে একটু আগে থেকে বলতে চাই, এই শাহবাগের জমায়েতকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে, আমি তার সাথে কিন্তু একটু বিষয় যোগ করতে চাই। গত কয়েক মাস জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির সারা দেশকে অবরুদ্ধ করে ফেলেছিল, এবং আমি এরকমভাবে দেখতে চাই, 25শে মার্চের পর যে পুলিশ বাহিনী পাকিস্তানি আর্মিকে প্রতিরোধ করছে, সেই পুলিশ বাহিনী কিন্তু 24 তারিখের ঘুষ খাওয়া পুলিশ বাহিনী নয়। এই যুদ্ধ অপরাধের ট্রায়াল যখন হচ্ছে, তখন জামাত এবং শিবিরকে যারা যে পুলিশ বাহিনী প্রতিহত করবার চেষ্টা করছে, সেই পুলিশ বাহিনীকে আমি কিন্তু যদি বদনামের পুলিশ বাহিনী বলি তাহলে ভুল হবে। একটি সামগ্রিক রাজনৈতিক দলের ব্যর্থতা ছিল, সে কারণে মানুষ সারা দেশটা মুক্ত করে দিল জামাত শিবিরের কাছ থেকে। শাহবাগ হচ্ছে কেন্দ্র, এবং একটি কথা, জামাত শিবিরকে যদি মুক্ত করে দেয়া যায়, এই মুক্ত পরিবেশে
রাজনৈতিক ঐক্য গড়ে ওঠা অনেক সহজ, কারণ লক্ষ্যটা দেয়া আছে। আরেকটি বিষয় খুব পরিষ্কার বুঝি, যে যত আলোচনা যত আন্দোলন করি না কেন, জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হবে। সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জয়লাভ করার মধ্য দিয়েই যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত হবে, তার বিকল্প কিছু নাই। যদি তাই হয়, সেক্ষেত্রে মনে করি এই ট্রাইব্যুনালকে আপহোল্ড করার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে বিচারের মধ্য দিয়ে জামাত এবং ইসলামী ছাত্র সংঘ এবং মুসলিম লীগের নাম এসেছে, তারা যুদ্ধাপরাধ গণহত্যা সংগঠিত করেছে। সে কারণে একটি সর্বোচ্চ বিচারিক আদালত যখন হাইকোর্টের সমকক্ষ, তারা যখন এই অবজারভেশনের কথা বলে, সেই পথ ধরেই বাংলাদেশের মানুষ যৌক্তিকভাবে এই দাবি তুলতে পারে, এবং এই দাবির পক্ষে যদি সরকার এবং সংসদ দাঁড়ায়, তবে সেটি নিশ্চিতভাবে সবাই মিলে স্বাধীনতার পক্ষে দাঁড়ানো হলো। হ্যাঁ, আমি এই জায়গাতে কিছু কথা বলতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে হাসান আরিফ ভাই যেটা বলছেন যে জানুয়ারির মধ্যে নির্বাচন আসবে এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিজয়ের মাধ্যমে এটাকে করতে হবে। আমরা মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দলেরকেই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হতে হবে। এই জায়গাটা যে স্পেশালি এই মার্কা বা অমুক দলের কোনো কাহিনী না, প্রত্যেকটি দল। এবং আমি আর আরাফাত ভাই আগে কথা বলছিলাম যে আমাদের সরকারও চাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, বিরোধী দলও চাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, পরাজিত দলটাকেও চাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যে ভোট পায় না তাকেও চাই সপক্ষে শক্তি। বিপক্ষ শক্তি একটা দেশে থাকবে, এটা কিন্তু দেশের বিপক্ষে থাকবে, দেশের রাজনীতি করবে। বটম লাইন হবে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, একে চ্যালেঞ্জ করে কিছু করা যাবে না। সরকার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ক্ষমতাও দেখতে চাই, বিরোধী দলও দেখতে চাই, রাজপথেও দেখতে, সব জায়গায় প্রত্যেকটা দলকে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে মুনতাসির মামুন স্যার যেটা বলেছেন যে এটাকে আমরা অরাজনৈতিক জায়গাটায়, আসলে ঠিক ওইভাবে না। আমি বরঞ্চ মঞ্জুর হাসান খান বুলবুল ভাইয়ের সাথে, মঞ্জুর হাসান খান ভাইয়ের সাথে যেটা বলবো, এটার মধ্যে কিন্তু একটা রাজনৈতিক শক্তি আছে, কিন্তু যেহেতু বড় বড় রাজনৈতিক দলগুলো আসলে এই মেসেজগুলো ধারণ করতে পারছে না, সাধারণ মানুষের একটা মানে আশঙ্কার জায়গা তৈরি হয় কি, পলিটিক্যাল নেতা আসলেই বোধহয় এটা তার নিজের ঝোল টানতে চেষ্টা করবে। ওই জায়গা থেকে সচেতনভাবে সবাই এখানে সতর্ক আছে, প্রত্যেকটা দল। আওয়ামী লীগের লোকজন এখানে আছেন, কমিউনিস্ট পার্টির লোকজন আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছেন। ইভেন আমি জানি ছাত্র দলের অনেক সাবেক নেতাকে আমি ওখানে দেখেছি যারা শিবিরের হাতে মার খেয়েছেন এই গত দিনের আগে। ইভেন আজকে আমার সঙ্গে দেখা হয়েছে চাকসুর একজন নেতা ছিলেন, চাকসুতে নির্বাচিত, যার শরীরে শিবিরের কোপ আছে, তারাও এখানে আছেন। সো আসলে সব ধরনের রাজনৈতিক শক্তি এখানে আছেন, বাট সরাসরি হয়তো ওইভাবে রাজনৈতিক নেতাদের হাতে এখনো জিনিসটা। আমি ওইখানে ছিলাম, আমি যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে তারা সংহতি প্রকাশ করতে কোনো আপত্তি নাই, কিন্তু সংহতি প্রকাশের নামে কোনো রাজনৈতিক নেতা রাজনৈতিক ব্যক্তিগত ফায়দা হাসিল করতে চান কিনা সেই ব্যাপারে তারা খুব সতর্ক আছেন, সেইটি আমি দেখেছি। তো একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিব। হ্যালো, যদি নাম বলে আপনি প্রশ্নটি করেন। কে আছেন ফোনে? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি করুন। আমি শাহ আওলাদ হোসেন রংপুর থেকে বলছি। বলুন। আমি আজকে আপনাদের এই টক শোতে অনেক বিজ্ঞ লোক আছেন, আমি এখানে বিনীতভাবে জানতে চাচ্ছি যে ট্রাইব্যুনাল তো বিশেষ অনুকম্পা দেখিয়ে মৃত্যুদণ্ড না দিয়ে ওনারা এখানে যাবজ্জীবন দিয়েছেন। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ না করুক এরপরে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আমি নিশ্চিত 7 দিনের মধ্যে খালেদা জিয়া রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় তাদেরকে মুক্ত করবে। এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত চাচ্ছি। আর একটা ছোট্ট কথা, এটা হলো যে গতকাল আমি দেখলাম যে আসুদ নজরুল সাহেব কালকে এক বিশেষ টক শোতে বলেছেন যে এটা আওয়ামী লীগের ডাবল স্ট্যান্ড, মানে জামাতের সঙ্গে গোপন আটাক করে মুক্তিযুদ্ধ মানে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন করে নিয়ে আসছেন। আচ্ছা, দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, ধন্যবাদ। কিন্তু একটা পাল্টা প্রশ্ন আপনি করতে চাই যে রংপুরে কি হচ্ছে, এই আন্দোলনের অভিজ্ঞতা কতটুকু পৌঁছেছে রংপুরে? আপনি কি আছেন ফোনে? জি জি, আমি ফোনে আছি। রংপুরে আমি গতকাল রংপুর গিয়েছিলাম, আমাদের পাবলিক লাইব্রেরি শহীদ মিনারে এখানে আন্দোলন হচ্ছে, আমরা সবাই সচেতন, আমরা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছি না, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে এটা আমাদের জন্য দুঃখজনক। জি, আপনাকে অনেক অভিনন্দন আমাদের গোল টেবিল আলোচনা। আমার মনে 2টি প্রশ্ন ভাগ করে দিই, একটি উত্তর আপনি দেন, একটি আরাফাত দেন, তাহলে ভালো হবে। প্রথম প্রশ্ন আপনি দেন যে বিএনপি আসলে 7 দিনের মধ্যে এটা ক্ষমা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এইটি আপনার কতটুকু বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? না, ঠিক আছে, এটা বলছি, কিন্তু এর আগে একটি দর্শকের প্রশ্ন ছিল আমার কাছে মনে হয়, সেটাও মনে হয় আরাফাত উত্তর দেবে। তবে আমার উত্তরটা হচ্ছে কি, আসলে এই রায়টা হয়েছে, এটা দায় কার এটা বলার এখনো সময় আসেনি। তবে অবশ্যই রায়টা যারা দিয়েছে দায় তাদেরকে নিতে হবে, অন্য কাউকে দায় নেওয়ার আসলে এখন পর্যন্ত সময় আসেনি। দ্বিতীয়ত আমি শুধু বলবো যে এখানে এই যে কনফিউশনগুলো তৈরি হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে গিয়ে
এই যে আরিফ ভাই একজন ব্লগার হিসেবে এই যে এটার সাথে এই অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে এই মুভমেন্টের সাথে এসেছেন, দ্য ফিয়ার দ্যাট দে হ্যাভ যে এইটাকে আসলেই রাজনীতিকরণ করতে দিতে চান না, ইজ বিকজ অফ দ্যাট। এই আন্দোলনটার সাথে আমার বিনীত অনুরোধ থাকবে হাসান আলী ভাইয়ের কাছে, এই আন্দোলনের সাথে দয়া করে নির্বাচনকে সম্পৃক্ত করবেন না। এই আন্দোলনটা নষ্ট হবে, এর মূল উদ্দেশ্য ব্যাহত হবে। আপনার ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক। আপনার রাজনৈতিক মঞ্চ থেকে যে কোনো বক্তব্য আসুক, কিন্তু এই আন্দোলনের সাথে যদি কোনোভাবে আগামী নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলকে আপনি সম্পৃক্ত করতে চান, তাহলে জনগণের বিশ্বাসযোগ্যতা হারাবে অনুষ্ঠান এবং এই সম্পূর্ণ আন্দোলনটির বিউটিটা নষ্ট হয়ে যাবে। সেটা করবেন না। আর দ্বিতীয়, আমি আমার অত্যন্ত পছন্দের ডক্টর মুনতাসির মামুনকে বলবো যে আপনি এই ধারণাটাও কিন্তু সঠিক না। আমি আজকে বিএনপি করি না, বিএনপির জন্মের সাথে সম্পৃক্ত ছিলাম, এবং তারপর সেই ইতিহাস আর বলার কোনো প্রয়োজন নেই। সেখান থেকে আমরা যেভাবে বেরিয়ে এসেছি এবং বাইরে এসেছি, কিন্তু আমি সেখানে ছিলাম। গ্রাসরুটের সাথে আমার এখনো একটা সম্পর্ক রয়েছে, যেহেতু একেবারে প্রথম থেকে তাদের সাথে আমার একটা সম্পর্ক ছিল। যখন আমি ব্লু ব্যান্ড কল করলাম, তখন কিন্তু হাজার হাজার বিএনপির তরুণ প্রজন্ম আমার ব্লু ব্যান্ড কলে এসেছে, কিন্তু যখন আমি বিকল্প ধারা করেছি তখন ওরা কেউ আসে নাই। তার মানে আমি পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে যখন একটা নন পার্টিজান প্ল্যাটফর্ম থেকে মুক্তিযুদ্ধের কথা বলি, অন্য কিছু বলি, বিএনপির ভেতরে হাজার হাজার লক্ষ লোক, আমি বলবো অধিকাংশ, এখনো মেজরিটি এখনো কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন মুক্তিযোদ্ধা ভেবে সেই দল করে এবং জামাতের সঙ্গকে পছন্দ করে না। আপনি যদি মনে করেন বিএনপিকে যে 35% লোক ভোট দেয় তারা কেউই যুদ্ধ অপরাধের বিচার চায় না, এই ধারণাটা পোষণ করাটাও এই আন্দোলনটাকে কিছুটা হলেও দুর্বল করবে। আমি আপনাকে কনফিডেন্ট হতে বলছি আমাদের তরুণ প্রজন্মের উপর, যারা বিএনপিরও যে 35% 40% ভোটের যে ব্যাংক রয়েছে করতে চায়, দল হিসেবে বিএনপি কার অবস্থানটি নিচ্ছে না। আজকে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছিল, because that is a political strategy question. যদি বেগম খালেদা জিয়া, এটা আমি বলেছি, যদি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের তরুণ প্রজন্মের এই দাবিটাকে ধারণ করতে না পারেন, অবশ্যই তার ফল তাকেই ভোগ করতে হবে। বাট আই ক্যান গ্যারান্টি ইউ, আওয়ামী লীগ করেন না, বিএনপিকে ভালোবাসেন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা আছে যাদের অন্তরে এখন জ্বলছে, তারাও যুদ্ধাপরাধের বিচার চায়, তারাও ওই ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, ছাত্র মৈত্রীর মতো শাহবাগের মোড়ে গিয়ে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সারা রাত যাপন করতে চায়। তাদেরকে ইনক্লুসিভ করা উচিত, তাদেরকে যেদিন সুযোগ করে দিবেন। এবং পরে আমি আসবো একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আসিফ নজরুলকে কোট করে বলা হয়েছে। তিনি গতকাল টকশোতে বলেছেন যে আওয়ামী লীগ জামাতের সঙ্গে এক ধরনের নেগোশিয়েট করবার চেষ্টা করছে কিনা, লিয়াজও করছে কিনা, সেরকম একটা উক্তি তিনি করেছেন রংপুর থেকে। না, একটি বিষয় হচ্ছে উনি এটা বলেছেন কিনা আমি জানি না, কাজে আমি নিজে না শুনে আমি আসলে এটা কমেন্ট করতে চাই না। বাট আওয়ামী লীগ যদি এই ধরনের কিছু করে থাকে, আমি জানি নির্ঘাতভাবে ইলেকট্রাল পলিটিক্সে তারা 80% ভোট হারাবে। কাজে এতটা নির্বুদ্ধিতার পরিচয় তারা দিবে এটা আমার মনে হয় না, কারণ আওয়ামী লীগের জিনের মধ্যে এই বিষয়টি আছে বলে আমি মনে করি না। তারা কখনো কখনো হয়তো স্থানীয় অনেকেই হয়তো কখনো খেলাফত মজলিসের সাথে ফতোয়া চুক্তি করতে যান বা কিছু করতে যান, বাট আওয়ামী লীগের যে আসল শক্তি, তার যে সিম্পাথাইজার, তার যে বুদ্ধিজীবী, তার যে কর্মী বাহিনী, তারা কিন্তু কখনো ওটা করতে দেয় না। আওয়ামী লীগ কিন্তু রাইট ট্র্যাকে আবার তারা ফিরিয়ে আনে। কাজে ডমিনেন্ট ফোর্সটা কি আওয়ামী লীগের মধ্যে আপনাকে বুঝতে হবে। ওরা স্খলিত হওয়ার চেষ্টা করে পারে না, কিন্তু বিএনপি কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি আপনাকে বলবো তারা স্খলিত হয়েছে এবং তাদের মধ্যে ডমিনেন্ট ফোর্স মাই যেটা বললো আছে, হয়তো আই এগ্রি, অনেক ছাত্র দলের ছেলেমেয়েকে আমি আজকে এখানে দেখেছি, কিন্তু ডমিনেন্ট ফোর্সটা ওটা না। যার কারণে বলবো যে প্রশ্নটি এসছে, এই দায় কে নিবে, এই যে আপনার লুজ যে রাইটটি এসছে, এখানে আমি বলবো যে যারা এই যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছে, যারা তাদেরকে কোর্টে ডিফেন্ড করেছে এবং দীর্ঘ 40 বছর পরে এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা বিভিন্ন অপপ্রচার চালানোর মধ্য দিয়ে এই ট্রাইব্যুনালকে কলঙ্ক লেপনের চেষ্টা করেছে, বিতর্কিত করার চেষ্টা করেছে, পৃথিবীতে বিভিন্ন জায়গায় টাকা ছড়িয়ে বিভিন্ন লবিস্ট নিয়োগ করে বিতর্কিত করার চেষ্টা করেছে, তাদেরকে এই দায় নিতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আরেকটি জিনিস আমি বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে একটি কথা বলে আসছি যে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে সরকারে দেখতে চাই, অবশ্যই দেখতে চাই, বাট এটি এনাফ না আমাদের জন্য, এই প্রজন্মের জন্য। আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিরোধী দলেও দেখতে চাই, প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে দেখতে চাই, বাট অ্যাট দ্য সেম টাইম আজকে রাজনৈতিক বাস্তবতা কি আপনি আমাকে বলেন। আজকে আরিফ ভাই যখন বলছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি যদি পরবর্তী নির্বাচনে ক্ষমতায় না আসে, তাহলে কিন্তু যুদ্ধাপরাধের বিচারের এই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হবে, এটা তো সত্যি কথা। এখন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কারা, নাম তো উনি বলেননি, তাহলে আমরা কাকে ধরে নিচ্ছি? তো সেই মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি আমরা সবাই হয়ে উঠি না কেন? তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। আরেকজন দর্শক বলছেন, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, কে বলছেন? জি, আমি কুমিল্লা থেকে ইমন বলছিলাম। বলুন। আমি আমার বিজ্ঞ প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিচারটা হলো, এই রায়টা কি পরবর্তী যারা বিচারাধীন আছে
তাদের বিচারের রায় রেফারেন্স হিসেবে কাজ করে তাদের শাস্তিকেও লঘু করবার সম্ভাবনা আছে কিনা? জি, আপনাকে অনেক ধন্যবাদ। নাইম ভাই যদি উত্তরটি দেন। না, আমি মনে করি যেটা উল্টোটা। বরং আমি যদি কাদের মোল্লার রায়ে আপিলে কি করা যাবে এটা নিয়ে যদি কিঞ্চিত সন্দেহ রাখিও, এখানে কিন্তু আরেকটা কথা বলি, আমরা যখন বলি তার যাবজ্জীবন সাজা হয়েছে, এটা কিন্তু একটু কম বলা হয়, কারণ তার কিন্তু রায় হয়েছে 45 বছরের জেল। সেটা কিন্তু না যে 27 বছর তো খাটবে, সেটা হলো কাটাকাটি গিয়ে, কিন্তু এটা কিন্তু ঠিক সাধারণ একটি যাবজ্জীবন কারাদণ্ড নয়। আর আমরা আমাদের যে আকাঙ্ক্ষা সেটা তো আমরা দাবিটা রাখলাম, এবং আমরা দেখব কিভাবে আইন সংশোধন করে, না আমাদের অ্যাপিল প্রসেসের অন্যান্য অনেক স্কোপ থাকতে পারে, এটা আমরা আলোচনা করেছি সেভাবে। আর আমরা যেটা আমার প্রশ্নটা যেন কি ছিল, আমি না, যে প্রশ্নটি করেছে যে এই আন্দোলনের ফলে পরবর্তী রায়গুলো লঘু হবে কিনা, আপনি বলেছেন বড় উল্টো। না, হ্যাঁ এটা তো উল্টো হবে, কারণ আমরা যেটা বলছি, যেমন মুনতাসির স্যার বলছিলেন যে আমাদের সাক্ষীদের নিরাপত্তা, এখন এই যে নিরাপত্তাটা ছিল না, এটার জন্য সরকারের যেমন একটা দায় আছে, সরকারের দায়ের পাশাপাশি কিন্তু একটা শুধু সরকার পুলিশ দিয়ে নিরাপত্তা দিবে এইটুকুর জন্য মানুষ আসার সাহস করতো না, টু বি ভেরি অনেস্ট। তার মানে আজকের এই গণজাগরণ মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত সাহস তৈরি করবে, সেটার উপর আমরা কিন্তু ভবিষ্যতের মামলাগুলিতে অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবো, এবং আমাদের জাজরা সাহসী হবেন, আমাদের লয়াররা আরো কর্মঠ হবেন, এবং অনেক লয়ার যারা নানান রকম দাবির জন্য এই প্রসেসে যুক্ত হন নাই, আমরা আশা করব বিবেকের তাড়নায় ভালো লয়াররাও এখানে যুক্ত হবেন। যে মিস্টার রেজাউল করিম, আমার মনে প্রশ্নটি একটু বুঝতে সমস্যা হয়েছে। যিনি বলার চেষ্টা করেছেন যে পরবর্তী রায়ের ক্ষেত্রে কাদের মোল্লার রেফারেন্সটাকে ব্যবহার করে বাকি আসামিরাও কি কম শাস্তি পাবে কিনা, তার বক্তব্য ছিল সেই রকম। না, সেটা না, তবে এর সঙ্গে একটু বিষয় আছে। মুসা ভাই এবং মঞ্জুল হাসান খান সাহেবের কিছু প্রসঙ্গ আদালত কেন্দ্রিক আছে, যেহেতু আমি ওই অঙ্গনের মানুষ, এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। এই ট্রাইব্যুনালে যারা বিচারক আছেন তারা কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী মানসিকতার নন, কোনোভাবেই তারা অনুপযুক্ত নন, এবং তাদের অবস্থান থেকে আমি কোর্ট অঙ্গনের মানুষ হিসেবে বলছি, তারা এই রায় দেওয়ার জন্য অত্যন্ত সাহসী বিচারক হিসাবে এখানে দায়িত্ব নিয়ে আসছেন। এমন সমস্যাও আছে, আমার বলতে দ্বিধা নাই, একজন মাননীয় বিচারক এমন একটা এরিয়ায় বসবাস করেন যেখান থেকে তার আদালতে আসার পথে জামাতের গণ্ডির ভিতর থেকে আসতে হয়। তার একটি বাসার জন্য গত 6 মাস চিঠি চালাচালি হচ্ছে। একটি প্রোটেক্টেড বাসা তাকে দেওয়া সম্ভব হয়নি, কিন্তু ডেপুটি সেক্রেটারিরা প্রোটেক্টেড ইন্ডিভিজুয়াল বাড়িতেও কিন্তু বসবাস করছেন। বলেন পূর্ত মন্ত্রণালয়টা আটকে রেখেছে। আমি বিষয়টা এরকম অবস্থায় তার ভিতর থেকে যে সকল বিচারকরা আসছেন সে বিষয়টিকে মাথায় নিতে হবে। আর একটা বিষয় হলো, যেটা নাইম ভাই কিছুটা বলেছেন, অ্যাডভোকেট আনিসুল হক তিনি বিডিআর এর বিশাল একটি ট্রায়ালের মূল লয়ার হিসাবে দায়িত্ব ছিলেন, দুদকের মূল লয়ার হিসাবে দায়িত্ব ছিলেন। তার পক্ষে বঙ্গবন্ধু হত্যা মামলার জেল হত্যা মামলায় তার পক্ষে ওদিকে দৃষ্টি দেওয়ার সুযোগ ছিল না। এর বাইরে আরো অনেক সিনিয়র লয়ার আছেন, কিন্তু একটা জিনিস আমাদের ভুললে চলবে না, ট্রায়াল কোর্টটা কিন্তু জেরা করা, সাক্ষী তৈরি করা। আমরা যারা সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি আমরা অনেকেই কিন্তু ওই প্রসেসটা ডাইরেক্ট জানি না। আবার কেউ কেউ আছেন, আমি কারো নাম বলতে চাই না, শ্রদ্ধা জানিয়ে কেউ চেয়েছেন যে আগে মন্ত্রীর মর্যাদা দিতে হবে, আগে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এ কারণে কিন্তু অনেকের আসা সম্ভব হয়নি। অনেক বিচারককেও কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাননি, যারা গিয়েছেন তারা কিন্তু সাহসের সঙ্গে গেছেন। আর একটা প্রসঙ্গ আসছে, যেটা যে ট্রাইব্যুনালে ডক্টর মালিকের ক্যাবিনেটের পার্লামেন্ট এবং ল মিনিস্টার ছিলেন যিনি, জমির উদ্দিন, তাকে কিন্তু 73-তে কনভিকশন দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দেওয়ার কারণটা ছিল তার বয়সের ভার অন্যান্য। আর যেটা মুনতাসির স্যার বলছেন, এই কাদের মোল্লার মামলার জাজমেন্টটাকে আমি ডিটেলস পড়েছি, সেখানে আদালতের কাছে মনে হয়েছে যে কাদের মোল্লা ঘটনা নিজে সংগঠন করেছেন এটা প্রমাণিত হয়নি, তবে ঘটনা সংগঠনে তার সম্পৃক্ততা ছিল, তিনি সাহায্য করেছেন। এই অবজারভেশনটা হয়তো সাক্ষ্য প্রমাণে ঠিক নাও হতে পারে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে। আর একটি বিষয় হলো, ইতিপূর্বে ঘাতক দালাল নির্মূল কমিটির কিছু ব্যঙ্গচিত্র সম্বলিত পোস্টার ছিল, সারা দেশের মানুষ লুফে নিয়েছিল। ওই পোস্টারটাকে আরো ডিস্টর্টেড করে বলল যে দেখছেন কুকুরের মাথায় টুপি দিয়ে দিয়েছে। ধর্মান্ধ লোকেরা যে ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছিল সেইটার একটা বিষয় আছে। মঞ্জুর হাসান খান সাহেব যেটা বলছেন যে কেন আর্টিকেল 38-এ বলা ছিল ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না, আমি নিজে নাগরিক হিসাবে বলছি 15th অ্যামেন্ডমেন্টের পরে
সেই জায়গাটা আমরা সবটাই পাল্টালাম, ওইটা কেন ফাঁকা রেখে দিলাম? ওইটাকে যদি আমরা ফাঁকা না রাখতাম, 72 কনস্টিটিউশনে ফিরে যাই, তাহলে আমাদের দেশের বিশেষ ক্ষমতা আইনের সেকশন 20-তে বলা হয়েছে ধর্মভিত্তিক কোনো কর্মকাণ্ড কেউ করলে সে কনভিক্ট হবে। কিন্তু কনস্টিটিউশনে 15th অ্যামেন্ডমেন্টে এই প্রভিশনটার সুযোগ আসার পরেও কিন্তু আমরা সেটা কেন করিনি? হয় কি ক্ষমতাসীনরা ভয় পেয়েছে যে আবার কি মুসলমানদের সস্তা সেন্টিমেন্টকে কেউ উস্কে দেবে কিনা? এ জাতীয় অনেক ঘটনা আছে। আর আরেকটা বিষয় হলো কনস্টিটিউশনের ইসলাম রাষ্ট্রধর্ম, এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা মামলা বিচারাধীন আছে। সেই মামলাটা বিচারাধীন, এই মামলাটা করেছিলেন আমাদের সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন, KM সোবহান সহ অনেকে। ওই মামলাটা কিন্তু শুনানির পর্যায়ে যতবার আসছে ততবারই ডিফার হয়েছে। আর কনস্টিটিউশনাল ডিক্টামে কোনো সুযোগ নাই কিন্তু আমাদের এই আইন সংশোধনের পথে কোনো বাধা আছে এমন কথা বলার। রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা জড়িত আছেন, আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার 30 বছরের ওকালতির দায়িত্ব নিয়ে বলছি, কালকে পার্লামেন্ট সেশনে আছে, ছোট্ট একটা শব্দ যোগ করার মধ্য দিয়ে সমস্ত আলোচনার সমাধান হয়ে যেতে পারে। জি, আমি একটু আরিফ জেবতুকের কাছে একটি বিষয়, এই আন্দোলনটি খুব বিস্ময়কর, এই আন্দোলনটি অভাবিত এবং এটি ভয়ঙ্কর, মানে পজিটিভ সেই অর্থে বলছি। এই কারণে আপনি দেখবেন যে বলা হচ্ছে নেতৃত্ব নেই, তরুণরা চালাচ্ছে, কিন্তু আজকে দেখেছি লক্ষাধিক মানুষের সমাবেশ হয়েছে, একটি অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেক নারী এখানে অংশ নিয়েছে, অনেক গৃহবধূ দেখেছি, মহিলা দেখেছি। এটি কিভাবে সম্ভব হলো? লক্ষাধিক মানুষের আন্দোলনে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে না, এটি কিভাবে সম্ভব? আমি 30 সেকেন্ড, সেটা হলো ওই যে একটা কথা উঠছে, আমার ভাই যেটা বলছেন যে রাষ্ট্রযন্ত্রে আসা না আসায়, আমাদের যুদ্ধকালীন সময় অপরাধের দায়ে 37,000 লোক গ্রেপ্তার হয়েছিলেন, 11,000-এর কনভিকশন হয়েছিল। 1975 সনের 31শে ডিসেম্বর একটি অর্ডিন্যান্সের মধ্য দিয়ে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রযন্ত্রে মুক্তিযুদ্ধের পক্ষের এটা আওয়ামী লীগকে আসতে হবে এমন কথা নয়, কমিউনিস্ট পার্টি হতে পারে, ন্যাপ হতে পারে, অন্য চেতনার মানুষ হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনার সম্মত লোকরা না আসলে 31শে ডিসেম্বর 1975-এ যেমন 11,000 কনভিক্টকে ছেড়ে দিয়ে দালাল আইন বাতিল করা হয়েছিল, সে ঘটনা ঘটে। কিন্তু আমাদের দাবি আরো বড়, যিনি হেরে যাবেন তারাও মুক্তিযুদ্ধের পক্ষে হবেন, দাবিটা আরো বড়। আরিফ, আমি যেটা বলছিলাম যে এরকম একটা অভূতপূর্ব আন্দোলন কিভাবে সম্ভব করা গেল? কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি মানুষ এই আন্দোলনকে নিজের আন্দোলন মনে করছে। আমি যদি আপনার আন্দোলনে যাই, সেখানে বিশৃঙ্খলা করার একটা চেষ্টা থাকবে, আমার কোনো ধরনের দায়িত্ব নেই। আমি যদি আরেকজনের দাওয়াতে যাই, সেখানে হয়তো আমি এটা করতে পারি বা অন্যভাবে। এইখানে আমি আমার মতো গেছি, আপনি আপনার মতো গেছেন, আরেকজন মতো, প্রত্যেকটা মানুষ তার নিজের আন্দোলনে গেছেন। আমরা এটা ফেসবুকে প্রথম দিনে বলেছি, ওইখানে আপনি মনে করবেন না যে আমি যেহেতু এখানের মধ্যে ছিলাম আমি নেতা বা অমুক নেতা, এই বিষয়ে কোনো কথা হবে না। আপনি নিজ দায়িত্বে যাবেন, আপনার নেতা আপনি, এবং আপনার দায় আপনার শাহবাগ চত্বরে, এখন আমরা একটা প্রজন্ম চত্বর বলছি, প্রজন্ম চত্বরে দাঁড়িয়ে থাকা আপনার দায়। এটা দেশের প্রতি আপনার কর্তব্য, আমার কিছু না। আমার কথা শুনে আপনি যাবেন না, আপনার মতো করে আপনি যাবেন, আমার মতো করে আমি যাই। আপনার ইচ্ছে হবে আপনি 2 ঘন্টা থেকে চলে আসবেন, আরেকজন 4 দিন ধরে আছে, লাকি ক্রমাগত কথা বলে যাচ্ছে আজকে 4 দিন ধরে, যার যার দায়ের জায়গা। সুতরাং কেউ তার নিজের আন্দোলনকে ধ্বংস করবে না, সে তার নিজের বাড়িকে কেউ আগুন পোড়ায় না। যে আমরা একদম শেষ পর্যায়ে আরিফ ভাই যদি বলেন এই আন্দোলনের ভবিষ্যৎটা কি এবং আন্দোলনের যৌক্তিক পরিণতি কি হতে পারে, আসলে আমরা প্রত্যেকের কাছে শুনবো এই প্রশ্নের উত্তরটি। প্রথমত, যে এই যে বাংলাদেশটা এই জামাত ইসলাম বা ইসলামী ছাত্র শিবিরের না, এটা প্রমাণ করা অত্যন্ত জরুরি ছিল, সেটি প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই বিষয়টাকে, যুদ্ধ অপরাধের বিষয়টাকে আমরা বাইরে থেকে দেখছিলাম, সবাই বিষয়টার ভিতরে প্রবেশ করেছে এবং এই ভিতরে প্রবেশ করার ফলে আমার ধারণা এর বিরুদ্ধে যদি কোনো রকম সিদ্ধান্ত আসে, সেই সিদ্ধান্তকে প্রতিহত করে দেবে। কারণ এটি শাহবাগ থেকে শুরু হয়েছে কিন্তু বিস্তৃত হয়েছে সারা বাংলাদেশে, এবং সেখানে কিন্তু এই আরিফের সাথে যদি আমি একমত হয়ে বলি, মানুষ যখন নিজে সম্পাদিত হয়ে কোথাও যুক্ত হয়, সেখানে কিন্তু কোনো কোলাহল হয় না, সেখানে কোনো বিশৃঙ্খলা হয় না। আমি আরিফ জেবতিকের কথাটা আমার খুব ভালো লেগেছে। আমি তার সঙ্গে মিলে সবাই কথা বলতে চাই। আমাদের একটা লক্ষ্য যে যুদ্ধাপরাধীদের বিচার, কমপ্লিট জাস্টিস, এটা ওখান থেকে বারবার কথা বলা দরকার। দ্বিতীয়ত, জামাত এবং এটা যুদ্ধাপরাধীর দল, এই ঘৃণাটা এমনভাবে জাগ্রত করতে হবে। আমি মনে করি যে শাহবাগ কেন্দ্র থাকবে, আজকে তো সারা বাংলাদেশের আন্দোলন, পাড়ায় পাড়ায় এই মঞ্চ হওয়া দরকার, এবং পাড়ায় কোনো জামাত আছে কিনা, তারা কোনো কিছু করছে কিনা সেটা দেখতে হবে। এবং যদি জামাত একটা বাস ভাঙে, পাল্টা জবাব দিয়ে প্রমাণ করতে হবে তরুণদের, আমরা খালি ওখানে স্লোগান দেই না, আমরা প্রতিরোধ করতে পারি।
আজকালকে যেমন হরতাল প্রতিরোধ করতে বলা হয়েছে, এখানে যেটা হবে তাহলে আর ভাঙচুরও হবে না, হরতাল হবে না। এবং জামাতে আরেকটা কথা আমাদের বলা দরকার, এই তরুণদের কাছ থেকে ডাকটা আসা দরকার, নইলে আমরা কিন্তু যে বিভ্রান্তিটা কেন হয়, আমি মিডিয়ায় রুবায়েত আছে, আমি তাদের কাছে বলি, স্বাধীনতা বলতে হবে, স্বাধীনতা মুক্তিযুদ্ধ বা যুদ্ধ অপরাধ বা যুদ্ধাপরাধীর বিচার নেগোশিয়েবল কোনো বিষয় না, এটা একতরফা। মিডিয়াতে আজকাল টক শো এর নামে যা হচ্ছে, আমি এটা প্রতিবাদ জানিয়েছি, সেখানে বসে এই দুটো বিষয়ে একতরফা কথা বলতে হবে। আপনি জামাতি একজন, বিএনপি একজন আনবেন, এবং ওই দিন আমি শুনছি বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধরা মানবাধিকার লঙ্ঘন করছে, প্রচারের সুযোগ দেবেন, এটা হতে পারে না, এটা মিডিয়ার দায়িত্ব। মিডিয়ার দায়িত্ব এই না। আজকের প্যানেল কেমন লাগছে আপনার? আজকে সেই জন্য আমি এলাম, না তো আমি আসতাম না। জি, আপনি জানেন যে ভালো করে যে আমি আসি না। নিশ্চয়ই আপনার মনের কথাটা মিলে গেছে। শুধু তাই নয়, আরেকটি বিষয় আছে যে ভি চিহ্ন দেখানো, আমরা বারবার অনুরোধ করেছি, আর নাইম আছে, আদালতে ভি চিহ্ন দেখানো, গোলাম আজম অসুস্থ দেখানো, সাইদের বুকে কোরআন শরীফ দেখানো, এগুলি বন্ধ করতে হবে। এগুলি কিন্তু রাষ্ট্রদ্রোহের মতো একটা অপরাধ, মিডিয়াকে এটা সতর্ক হতে হবে। এবং আমাদের কথা বলে যুদ্ধাপরাধী বিচার চেয়ে যারা যুদ্ধ অপরাধীদের দ্বারা পরিচালিত টেলিভিশনে বা অন্য কোথাও যাবে, তাদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে, না হলে কিন্তু এটা বিভ্রান্তি হবে। আপনি এখানে কথা বলবেন আর দিগন্ত টেলিভিশনে যাবেন, এটা হবে না। আমাকে থাকতে হলে ওরা যারা তরুণরা বলছে যুদ্ধাপরাধী বিচার, মুক্তিযুদ্ধ, জয় বাংলা, ওইটাই হতে হবে, এর বাইরে কোনো হবে না। শুধু মিডিয়ার এই জায়গাটা না, প্রেস ক্লাবে 2 জন যুদ্ধাপরাধী প্রেস ক্লাবের মেম্বার, আমরা বাতিল করতে হবে এখনই, বাতিল না, সচেতন সাংবাদিকদের কাছ থেকে এটা আশা করি না। আজকে আমরা এখানে মিটিং, এটা বলতে হবে যে এটা বাতিল অবশ্যই করতে হবে। আমরা 2-3 দিনের মধ্যে চাই যুদ্ধাপরাধীদের বহিষ্কার করতে হবে। জি, আমি খুব আপনার সঙ্গে একমত করে এটা বলতে চাই, আজকে যে শাহবাগের গণজাগরণ থেকে যে দাবি আসছে তার মধ্যে অন্যতম হচ্ছে জামায়াত সংশ্লিষ্ট ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তাদের যে গণমাধ্যম যদি থাকে তার মালিকানা, সেটাকে বর্জন করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আপনি জানেন যে অধ্যাপক আবুল বরকতের যে গবেষণা, জামাতের অর্থনীতি হচ্ছে এবং মৌলবাদের অর্থনীতি বছরে 15,000 কোটি টাকা। তো আপনি যদি একটু বলেন এই আঙ্গিকে, এই আন্দোলনের তাৎপর্য, ভবিষ্যৎ এবং যৌক্তিক পরিণতি নিয়ে প্লিজ। এই দাবিগুলি খুবই সঠিকভাবে তোলা হয়েছে এবং এটা দীর্ঘদিন ধরে কিন্তু গড়ে উঠেছে এবং তাদের একটা বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে উঠেছে, সেখান থেকে সেই মুনাফা দিয়ে তারা টাকা করে। এবং এখন আমি শুনি যে জামাতের হোল টাইমার এক একজনকে 40,000 টাকা করে দেওয়া হয়। এই বোমা হামলা, পুলিশ হত্যা, এগুলির জন্য আলাদা অর্থ বরাদ্দ আছে এবং এই টাকাগুলি আসছে আপনার আমেরিকার তাবেদার যে রাষ্ট্রগুলি আছে মধ্যপ্রাচ্যে, আরব দেশে, সেসব দেশে, কানাডা থেকে। এবং এগুলি অনেক তথ্য আপনি যে ওয়েবসাইটে কিন্তু পাবেন, সেখানে কাজ করছে যারা এই সমস্ত অর্গানাইজেশন, এদের এই মূলোৎপাটন করতে হবে। এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের সংস্কৃতি জগতে, আমাদের মানুষের মনোজগতে যেভাবে নানানভাবে এই ধরনের প্রভাব সৃষ্টি করা হচ্ছে, সেটার বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমরা একটা বৈপ্লবিক সংস্কার করতে না পারি, যেটা একটা আধুনিক বিজ্ঞান ভিত্তিক একমুখী শিক্ষা ধারা হবে, সেটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের বড় বিপদ আছে। আমরা কয়েকজনকে ফাঁসি দিয়ে এই সাম্প্রদায়িকতা, এই জঙ্গিবাদ আমরা ঠেকাতে পারবো না, এটা মাটি ফুঁড়ে বেরোবে। তার বিরুদ্ধে আমাদের একটা কঠোর ব্যবস্থা সামগ্রিকভাবে, আপনি মাল্টি ডাইমেনশনাল স্টেপস না নিলে আপনি এটা ফেস করতে পারবেন না। জি, মাহিবা যদি বলেন আন্দোলনের তাৎপর্য, ভবিষ্যৎ এবং যৌক্তিক পরিণতি। ধন্যবাদ। আমি শুধুমাত্র একটু নাজমুল ইসলাম খান ভাইয়ের একটা বক্তব্য দিয়ে বলবো যে আপনি বলছিলেন যে এই একটা প্রশ্নের জবাবে বলছিলেন যে এই আন্দোলনের ফলে পরবর্তী রায়গুলো আরো উল্টো হবে, আরো ভালো হবে। আমার এই কথাটা বলা উচিত না আসলে, কেননা আমরা বিশ্বাস করি এই ট্রাইব্যুনালে যারা বিচারকের দায়িত্বে আছেন তারা রাগ বা বিরাগের বশবর্তী হয়ে, যদি আপনি মাইকটা নেন, নাইম ভাই যদি মাইক নিয়ে বলেন। বলেছি যে লয়াররা আরো মনোযোগী হবে, সাক্ষীরা আরো নির্ভয়ে আসবে। এখানে বরং রাষ্ট্র যদি এবার একটু সচেতন হয় যে একজন বিচারকের নিরাপত্তা নিশ্চিত করা গেল কিনা, সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা গেল কিনা, তাহলে আমরা উই শুড ফোকাস অন দ্যাট। আমার সেটা আমি আরেকবার বললাম। আর আরেকটি কথা বলবো যে অফকোর্স দেয়ার আর আদার ইস্যুস এন্ড আই এগ্রি, মেবি আই ডু নট এগ্রি উইথ ইউ ইন পার্সন যে ধর্মভিত্তিক রাজনীতি থাকা উচিত কি উচিত না, বাট দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট। এই আন্দোলনের সাথে এটাকে সম্পৃক্ত করা উচিত না, কেন অনেক ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে যারা কঠিনভাবে জামাতের সমালোচনা করে, আমি দেখেছি অনেক, এমনকি অনেক আপনার একেবারেই ধরেন কমিউনিস্ট পার্টি থেকে বেশিও করে, আওয়ামী লীগ থেকে বেশিও করে, তাদের নিজস্ব অবস্থান থেকে করে। সো ওই জায়গাগুলো সম্পূর্ণ, তারপরেও ধর্মীদের রাজনীতি দল থাকা উচিত কি উচিত না, দ্যাটস এ ডিফারেন্ট ডিবেট। আমি সেই ডিবেটে যাচ্ছি না, বাট বলছি যে এই আন্দোলনটাকে, তরুণদের এই আন্দোলনটাকে যারা একটি নির্দলীয় জায়গা থেকে করেছে, এই আন্দোলনটাকে আমরা
কোনো দলীয় বৃত্তের মধ্যে যেন আনার চেষ্টা না করি, তাহলে এই আন্দোলন সফল হবে এবং আলটিমেটলি এই পলিটিক্যাল এক্সট্রিমিজম যাতে মাটি ফুঁড়ে বেরোতে না পারে, যেটার কথা আমাদের সিনিয়র রাজনীতিবিদ এখানে যিনি বললেন মনজুর ইসলাম খান, যে এই জিনিসটা আমাদেরকে করতে গেলে এই আন্দোলনটাকে সাস্টেইনেবল করতে হবে এবং সাস্টেইনেবল করতে গেলে আমার মনে ইনক্লুসিভ হতে হবে। আমি আবার ডক্টর মুনতাসির মামুনের বক্তব্যটা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনক্লুসিভ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও ইনক্লুসিভ করতে হবে, বাট মূল নেতৃত্বে বা তাদের নিয়ন্ত্রণে কোনো অবস্থাতেই যেতে দেওয়া যাবে না, তাহলে এই আন্দোলন সাস্টেনেবল হবে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম, প্রশ্ন সেটা হচ্ছে এই আন্দোলন থেকে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতি বলা হয়নি, তাদের সুস্পষ্ট দাবি যেহেতু জামাত যেহেতু গণহত্যার সঙ্গে জড়িত, কাজে জামাতকে নিষিদ্ধ করতে হবে। অফকোর্স সুস্পষ্টভাবে তারা কিন্তু জামাত শব্দটা বলেছে। অ্যাবসলিউটলি আমি বলছিলাম, যোগ করতে যাচ্ছেন, আমি অ্যাডভোকেট রেজাল্ট করব, আমি শেষ কনস্টিটিউশনাল প্রভিশন কথাটা ওইটাকে আমরা সম্পৃক্ত না করা ভালো হবে। আমি শুধুমাত্র শেষ যেটা বলবো যে আমরা ব্লু ব্যান্ড কলের যে মুভমেন্টটা আমাদের শুরু হয়েছিল, আমি ডক্টর মুনতাসির মামুনের বক্তব্যের প্রেক্ষিতে বলছি, আজকে যে কোনো ভাবেই হোক, গতকাল রাত্রে যখন আমরা দেখলাম যে জামাতে ইসলাম এবং শিবিরের কিছু ব্লগাররা ওইখানে পোস্ট, আপনি আরিফ ভাই জানে এবং আরাফাত ইতিমধ্যে জানে, তারা যুদ্ধাপরাধীদের পক্ষে পোস্ট দেওয়া শুরু করছিল। তখন আমরা 1 ঘন্টার মধ্যে রাত্রে 2:30 পর্যন্ত প্রায় 80 জন বা 90 জনকে যখন ব্লক করা হলো, তখন সামহাও ওই তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন এইটাকে বন্ধ করা হয়েছে। এই যুক্তিতে তারা ফেসবুক থেকে 1 রাতের মধ্যে 40,000 মানুষের ব্লু ব্যান্ড কল কি ইতিমধ্যেই আমাদের ফেসবুক থেকে তারা ভেরি ভেরি পাওয়ারফুল ইন দেয়ার টু। আমরা যেটা, আমি একেবারে সম্পূর্ণভাবে একমত, আমি মনে করি যে আমরা ব্লু ব্যান্ড কলের পক্ষ থেকে এই শাহবাগের এই স্পিরিটটাকে আমরা ধারণ করতে চাই। এই ধারণ করে আমরা খুব তাড়াতাড়ি অন্য যে কোনো জায়গায় হোক ব্লু ব্যান্ড কলকে আবার সংগঠিত করার জন্য আমরা একত্রিত হব, অ্যান্ড ইট মাস্ট লিড টু শাহবাগ। আমি তো বিভিন্ন টকশোতে যাই, জ্ঞান দান করি, আজকে অনেক জ্ঞান লাভ করলাম এবং অনেক কিছু সত্যি কথা বলছি, এটা কিন্তু ঠাট্টা করে অনেক কিছু আমার জানা ছিল না, বোঝার ছিল না, অনেক কিছু আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর মুনতাসির মামুন যে আন্দোলনের কথা বলছেন, সেই আন্দোলনে আমি প্রথম থেকে জড়িত ছিলাম, তিনি জানেন। শাহরিয়ারের সঙ্গে যেমন সংখ্যালঘু রক্ষার যে কমিটি হয়েছিল, সম্মেলন হয়েছিল, সেটা তো ছিলাম, ইত্যাদি ইত্যাদি। আমি একটা আইন নিয়ে প্রশ্ন করতে চাই, যেটা আমি প্রায় করি কিন্তু এটা কোনো উত্তর পাই না। সেটা হচ্ছে এই যে যাদের অপরাধে বলে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। কেউ খুন করেছে, কেউ অগ্নিসংযোগ করেছে, কেউ ধর্ষণ করেছে। তাহলে এই যুদ্ধাপরাধ বলে এইসব ঘটনাকে আন্তর্জাতিকত করা রাখা হলো কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক, আমি জানতে চাচ্ছি, আমি কোনো মত দিচ্ছি না, আমি জানতে চাচ্ছি 2 নম্বর, মানে না। 2 নম্বর কথা হচ্ছে এদের প্রত্যেককে কি, আমি এটা বিশেষ করে করিম সাহেবকে জিজ্ঞেস করছি, প্রত্যেককে কি আলাদাভাবে 302 ধারা বা 304 ধারা বা 300, প্রত্যেককে আলাদাভাবে বিচার করে ফাঁসি দেওয়া যেত কিনা, সেটা জানতে চাচ্ছি। সেটা আমি জানতে চাচ্ছি, আমি মত দিচ্ছি না, আমার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। আর 3 নম্বর যেটা, এটার সঙ্গে সম্পর্ক নেই, এই যে একজন প্রশ্ন করলেন যে বাকি বিচারগুলোতে এটা প্রভাব ফেলবে কিনা, অবশ্যই ফেলবে। এটা ফেলতো না যদি আজকে শাহবাগে এই বিরাট সম্মেলনটা না হতো। এই বিরাট সম্মেলনের যথেষ্ট প্রভাব আগামী রায়গুলোতে পড়বে। কিছু বললেন? হ্যাঁ, আমার এক সময় মালিক, পত্রিকার মালিক, আপনি ভালো করে হামিদুল চৌধুরী সাহেব একটা চমৎকার কথা বলতেন যে জাস্টিস ইজ ব্লাইন্ড বাট জাজেস আর নট। বিচার অন্ধ হতে পারে, বিচারকরা তো অন্ধ না। সুতরাং তারা যখন বিচার রায় দেন, তখন এই কথাটা তাদের মনে রাখতে হবে। ধন্যবাদ। জি, মোহাম্মদ আরাফাত, যদি আন্দোলনের ভবিষ্যৎ, তাৎপর্য এবং একটা যৌক্তিক পরিণতি। ধন্যবাদ। আমি জাস্ট 2 মিনিট সময় দিবেন, আমি দুটি। জি, আমরা জবাব খুঁজবো, এক এক করে আসছি, আমরা জবাব দিবেন। কথা কি শোনা যাচ্ছে এটা? আচ্ছা, প্রথম বিষয়টি যেটা আমি বলতে চাই, জামাতের অপরাধ সম্পর্কিত। জামাতের অপরাধ 3টি আমার দৃষ্টিতে। একটি হচ্ছে সুনির্দিষ্ট আইনের দৃষ্টিতে তারা যুদ্ধাপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, যেটা ট্রায়াল হচ্ছে। দ্বিতীয় অপরাধ হচ্ছে নৈতিকতার দৃষ্টিতে। বাংলাদেশের স্বাধীনতার সময় যখন প্রসব যন্ত্রণায় মা কাতরাচ্ছে, একটি নতুন নব্য দেশ স্বাধীন হচ্ছে,
জন্ম নিচ্ছে তখন তারা তার বিপক্ষে দাঁড়িয়েছে, তার যন্ত্রণা বাড়িয়েছে। এই স্বাধীন দেশে তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না রাজনীতি করার। তৃতীয় অপরাধ হচ্ছে গণতন্ত্রের দৃষ্টিতে তাদের যে গঠনতন্ত্র, এটি সরাসরিভাবে গণতন্ত্রের মূল প্রিন্সিপালের সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক, এবং এটি আপনি দেখলে 100টা কারণ খুঁজে পাবেন। এই তিনটি অপরাধ যাদের আছে তাদেরকে ব্যান করতে হবে এবং বিচার সাপেক্ষে ব্যান করতে হবে। দ্বিতীয় জিনিস যেটি আমি বলতে চাই, এই তাৎপর্য যেটি বলছি, চমৎকার একটি ঘটনা ঘটেছে। আমি দীর্ঘদিন ধরে একটি কথা বলে আসছি। দেখুন, রেজাউল ভাই যেটি বললেন, ডিসেম্বরের 31 তারিখে দালালদের বিচার বন্ধ করার মধ্য দিয়ে যে দ্বিখণ্ডিত বাংলাদেশ হয়ে গেল, যার পরে আমরা যেটি পেলাম, দুটি স্লোগান পেলাম, জাতীয় স্লোগান, দুটি জাতীয়তাবাদ পেলাম, দুটি সংবিধান পেলাম, দুটি ইতিহাস পেলাম মুক্তিযুদ্ধের। এরকম দ্বিখণ্ডিত পৃথিবীর কোনো দেশ আপনি দেখাতে পারবেন না। এগুলো কিন্তু মৌলিক জায়গা যার উপর একটি দেশ এবং একটি সমাজ দাঁড়ায়। আমাদের রাজনীতিতে ডেমোক্রেসি থাকলে মতদ্বৈধতা, ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু ডিভিশন, দ্বিখণ্ডিত, সেই জিনিসটি কিন্তু ঘটলো। আমি বলবো আজকে এই যে শাহবাগে যে ঘটনা ঘটলো, এর মধ্য দিয়ে জয় বাংলা স্লোগানটি অ্যাটলিস্ট মেটাফরিক্যালি, সিম্বলিক্যালি যদি বলি, যেভাবে সার্বজনীনতা পেয়েছে, আমরা মনে হয় আবার ইউনিফিকেশনের দিকে এগুতে পারি এটাকে ঘিরে। এই মুক্তিযুদ্ধের গোড়ায় আবার আমাদের আবার যাবো, যেখানে জয় বাংলা স্লোগান হচ্ছে সেখানে আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে সাংবাদিক আরাফাত আরেকবার একটু হালনাগাদ করবে আমাদেরকে, আমরা আসবো, আলোচনা আসবো আমরা। প্লিজ আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, স্টুডিও অডিও শুনতে পাই না। হ্যাঁ আরাফাত, আপনি শুনতে পাচ্ছেন? আপনি যদি একটু কথা বলেন, শাহবাগের সবশেষ অবস্থা আমাদেরকে জানান। আপনারা জানেন যে এখানে আন্দোলন চলছে, যত রাত যাচ্ছে আন্দোলন তত বেগবান হচ্ছে, এবং আন্দোলনের একটাই দাবি আসছে, ফাঁসি এবং ফাঁসি। গত 1 ঘন্টায় আমরা যদি এখানে বিশ্লেষণ করি, 1 ঘন্টা আসলে 3-4টি ঘটনা ঘটেছে। বিশিষ্ট ব্যবসায়ী আনিসুল হক এসে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। আর অন্যভাবে যদি বলতে হয়, টকশো নিয়ে একটা আলোচনা হয়েছে। টকশোতে পিয়াস করিমের ব্যাপার নিয়ে একটা আলোচনা হয়েছে, যে পিয়াস করিম এই আন্দোলনের বিপক্ষে গিয়েছেন। সেই আন্দোলনে এইখান থেকে আসলে পিয়াস করিমকে বর্জনের, এবং টেলিভিশনগুলো পিয়াস করিমকে বর্জনের জন্য একটা ঘোষণা এখান থেকে এসেছে। আর আরেকটি ঘোষণা এসেছে যে আজকের দিনের, আগামীকালকে যে পত্রিকাগুলো আজকে বেরিয়েছে, ওইখানকার একটা সংবাদ বিশ্লেষণ এখান থেকে ঘোষণা করা হয়েছে। এই সংবাদটা ছিল যে বারডেমে চিকিৎসাধীন জামায়াতে ইসলামের সাবেক নেতা বা যুদ্ধ অপরাধী গোলাম আজম এই আন্দোলনের ঘোষণার পরে উনি ওনার ব্লাড প্রেশার বেড়ে গেছে। এই ঘোষণাটা এই আন্দোলন থেকে একটু আগে দেওয়া হয়েছে। তাছাড়া আরেকটি খুশির সংবাদ হচ্ছে যে কবির সুমন এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে একটি গান লিখেছেন। কিছুক্ষণের মধ্যে ওই গানটি এখান থেকে সুরে গাওয়া হবে। একবার গাওয়ার চেষ্টা হয়েছিল, কারিগরি ত্রুটির কারণে এই গানটি গাওয়া হয়নি। তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে শাহবাগের গণজাগরণের সবশেষ হালনাগাদ করবার জন্য। 30 সেকেন্ডে যদি আপনি শেষ করেন। ছোট্ট করে বলি, এই যে যুদ্ধাপরাধের বিচারের দাবি, ফাঁসির দাবির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার গোড়ায় পৌঁছানোর যে ম্যানিফেস্টেশনটা আমরা দেখছি, সেখানে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে মুক্তিযুদ্ধের চেতনা থেকে যারা যত দূরে থাকবে তাদের তত বেশি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এই প্রজন্ম আমাদের রাজনীতিকে ঠিক করব। আজকে এইটি হবে আমাদের প্রতিজ্ঞা। তো আমরা একদম শেষ পর্যায়ে প্রত্যেকের কাছ থেকে আমরা কয়েক সেকেন্ড করে শুনবো। আরিফ ভাই যদি একটু বলেন, আমরা দেখতে পাচ্ছি 71-এ মুক্তিযুদ্ধ নিয়ে যেরকম গান হয়েছে, কবিতা হয়েছে, চলচ্চিত্র হয়েছে, এই শাহবাগ নিয়ে কিন্তু গান হচ্ছে, লিটারেচার তৈরি হচ্ছে, সাহিত্য তৈরি হচ্ছে। একটু যদি সংক্ষেপে আপনি বলেন, একজন সংস্কৃতি কর্মী হিসেবে আপনি কিভাবে দেখছেন? আমরা এই কথাটা কিন্তু অনেক আগে বলেছি যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যখন গান হয়েছে, কবিতা হয়েছে, নাটক হয়েছে, তখন বিচার নিয়ে আমাদের কিন্তু কোনো দুঃস্বপ্ন নেই। স্লোগান তৈরি হয়েছে, হ্যাঁ, নতুন স্লোগান তৈরি হয়েছে, বন্ধুরা যোগ দিয়েছেন। একটি স্লোগানকেই আমি আমার শেষ কথা হিসেবে বলতে চাই, যুদ্ধ অপরাধীদের ফাঁসি চাই, পক্ষ নিলে রক্ষা নাই। জি আরিফ জেবি থেকে আপনি যদি বলেন খুব সংক্ষেপে শেষ কথা, যে যা খুশি আপনি বলতে পারেন। আমার মনে হচ্ছে যে এই আন্দোলন আমরা যে মেসেজটা তৈরি করে দিয়েছি, যেটা একটু আগে আরিফ ভাই বলছিলেন, আমরা সবার কাছে এই মেসেজটা দিতে পেরেছি যে বিচারের প্রশ্নে আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষের কারো কোনো আপোষ নেই। এটা থেকে যেভাবে সতর্ক হন, যদি যে শক্তিরা আমাদের ঘাতক দালালদেরকে সমর্থন করছেন, রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করছেন, তাদের কাছে এই মেসেজ পৌঁছে গেছে যে আসলে তরুণ সমাজের যে মিউজিকটা, এই মিউজিকটা ওনারা ধরতে পারছেন না, একই সুরে গাচ্ছেন না। এবং সরকারের মধ্যে যারা, যেটা নাইম ভাই একটু আগে বললেন যে আরো ভালো রায় হবে, কিভাবে হবে, যত ধরনের গাফিলতিগুলো আছে এই
গাফিলতিগুলো যাতে সামনে না হয়, কারণ এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এটা খুব সরকারের পক্ষের আন্দোলন বা কিছু। এটা হচ্ছে গণমানুষের আন্দোলন, এবং এই বিচারের দিকে বিন্দুমাত্র আপোষ, বিন্দুমাত্র গাফিলতি যায় বা যারা দেখাবেন তারা প্রত্যেকেই ভুগবেন। এই মেসেজটা খুব পরিষ্কারভাবে শাহবাগ আমাদেরকে 30 সেকেন্ড না, মুসাফের উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই, 30 সেকেন্ড, ওটা পরে দুজনকে দিয়ে দিবেন। জি 30 সেকেন্ড আপনি বলেন এই আন্দোলন নিয়ে কি আপনার বক্তব্য। না মুসা ভাই, সেটা আপনাকে পরে দিবে, এই অনুষ্ঠানে দিবে না, ওটা জাতির প্রশ্ন না, ওটা আমরা পরে শুনে নেব। আমার প্রথম অভিমত হচ্ছে এই তরুণদের আন্দোলন রুগ্ন রাজনীতি, সমঝোতার রাজনীতি, দুর্নীতির রাজনীতিতে যারা চরম অবস্থায় পৌঁছেছিলেন বলগাহীন স্রোতে, তাদের উপরে, তাদের এই অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক অবনতির উপরে একটি চপেটাঘাত জাতির সুপ্ত যে চেতনা সেটাকে নতুন করে জাগ্রত করে দিয়েছে। নাইম ভাই 10 সেকেন্ডে যদি বলেন। আমি বলি যে আমরা মুক্তিযুদ্ধের পরে অনেকে এরকম বলতো যে দেশ স্বাধীন করে কি পেলাম। এটা একটা স্টুপিড কথা, কিন্তু দেশ স্বাধীন করে আমরা স্বাধীনতা পেলাম। আর আমরা যে এখনো বলছি যে এইটার আমরা পরিণতি কোথায় যাবে, এইটার যা পাওয়ার এটা প্রথম দিনই আমরা পেয়ে গেছি। এটা যতটা সাস্টেন করছে এটা শুধু পাহাড়ের উচ্চতার নিচ্ছে, বোনাস আমাদের যা করার আমরা করে ফেলেছি। তরুণদের একটাই কথা বলবো, জীবনে জয় পরাজয় বড় কথা নয়, লড়াই করে যাওয়াটাই হচ্ছে আসল। আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য তরুণরা যেন লড়াই অব্যাহত রাখে। জি মঞ্জুল হাসান খান 30 সেকেন্ডে যদি বলেন এই আন্দোলনের আমি উদ্দেশ্যে। শুধু একটাই অনুরোধ করব যে অতীতে আমাদের এই ধরনের ঐক্যবদ্ধ আন্দোলন, জাহানারা ইমামের আন্দোলন, সেই আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে যখন এই আন্দোলনগুলি দলীয়করণ করার চেষ্টা হয়েছে, যখন দলীয় রাজনীতি এটার মধ্যে আনার চেষ্টা হয়েছে। আমি শুধু ভাইকে বলি যে দলীয় রাজনীতি আর রাজনীতি এটার মধ্যে একটা পার্থক্য করা দরকার। এটা অবশ্যই একটা রাজনৈতিক আন্দোলন, কিন্তু দলীয়করণ যেন না হয়, এবং সেটা যদি আমরা করতে পারি। এবং ইতিহাসের প্রশ্ন যে আরাফাত যেটা বললেন, ইতিহাসের প্রশ্ন, এই ইতিহাসটাও আমরা মনে রাখা উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধু একজন নেতা বা একক কোনো দলের নয়, এই মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের সমগ্র মানুষের লড়াই, এবং এখানে বহু দল, বহু ব্যক্তি, বহু সংগঠন, সমাজের সর্বস্তরের মানুষের একটা ভূমিকা ছিল। সেইটা যদি আমরা না রাখতে পারি তাহলে আমাদের দেশ সবসময় ডিভাইডেড থাকবে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কিন্তু এটা দেখেছি, শাহবাগে যারা এসেছেন তারা অত্যন্ত রাজনৈতিক সচেতন, কিন্তু Oh,